দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন জনপ্রতিনিধি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে মূলত আমরা নিয়ে আসার চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং যারা তাদেরকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছে তাদের প্রতিনিধি হিসেবে সেই সব প্রতিনিধিরা নির্বাচনের পর তাদের ভোটারদের প্রতি কতটা নজর রাখছেন এবং তাদের কথা আসলে কতটাই মনে রাখলেন, তাদের নিয়ে কী ভাবছেন এবং তাদের জীবনমান উন্নয়নেই বা কতটা এগিয়ে গেলেন, এই সকল নানা প্রশ্নের উত্তর আমাদের এই অনুষ্ঠানে পাওয়া যাবে। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন যশোর ৪ আসনের সংসদ সদস্য জনাব এনামুল হক বাবুল এবং যথারীতি আমি শরীফুল হক আপনাদের সাথে থাকব। জনাব এনামুল হক বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি একজন জনপ্রতিনিধি এবং নির্বাচিত হয়েছেন প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, এছাড়াও কিন্তু আপনার দীর্ঘদিন একটা রাজনৈতিক ক্যারিয়ার আছে এবং বহুদিন যাবৎ অভয়নগর এলাকায় আপনি রাজনীতির সাথে যুক্ত, মানুষের সাথে যুক্ত। হঠাৎ কেন মনে হলো আসলে যে এমপি হয়ে মানুষের সেবা করতে হবে, এছাড়া কি করা যেত না? ধন্যবাদ আপনাকে। আমি আমার বক্তব্যের শুরুতে মহান আল্লাহ তার কাছে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, যার একান্ত দয়ায় আজকে আমি এই দ্বাদশ সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হয়েছি। আমি কৃতজ্ঞতা জানাই আমার নেত্রী, বাংলাদেশের 17 মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ স্থল জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাকে পছন্দ করে নমিনেশন দিয়েছিলেন। আর আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার যশোর ৪ নির্বাচনী এলাকার বাঙারপাড়া, অভয়নগর এবং মসিন্দা ইউনিয়নের 4.5 লক্ষ ভোটার এবং সাধারণ জনগণের প্রতি, যারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে আজকে এখানে পাঠিয়েছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা। আমি বক্তব্যের শুরুতেই প্রথমে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাঙালি জাতির মহান পুরুষ, যার জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে এবং 30 লক্ষ শহীদকে এবং 2 লক্ষ মা বোনকে আমি তাদের কৃতজ্ঞতা স্মরণ করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনি যে কথা বলছিলেন যে আমার কেন মনে হলো, আমি দীর্ঘদিন রাজনীতি করি, আমি রাজনীতি পরিবারের মানুষ। আমার পিতা দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং তিনি 1979 সালে নির্বাচন করেছিলেন নৌকা মার্কা নিয়ে। আমি দেখেছি যে মানুষের কাছে পৌঁছাতে গেলে একটি মাধ্যম দরকার। যদিও আমি আগেও মানুষের পাশে ছিলাম, আমি 6.5 বছর নোয়াপাড়া পৌরসভার মেয়র ছিলাম, নির্বাচিত মেয়র, তখনও কাজ করেছি। এবং যখন কিছুই ছিলাম না, সাধারণ রাজনৈতিক কর্মী ছিলাম, তখনও লোকের কাছে থাকার চেষ্টা করেছি। কিন্তু আমি লক্ষ্য করেছি যে আমার যে সামর্থ্য আছে, সেই সামর্থ্যকে বাড়াতে পারলে আমি লোকের পেছু উপর করতে পারবো, যার প্রমাণ এখন এই 4 মাসে পেয়েছি যে এমপি হওয়ার পরে আমি কত মানুষের কাজ করার সুযোগ পাচ্ছি। যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এই পর্যায়ে তাদের কিছু কথা শুনে আসতে চাই, আসলে তারা আপনাকে কতটা গ্রহণ করলো। আপনার এলাকার মানুষের কিছু কথা আমাদের কাছে আমরা একটু শুনে আসতে চাই। বর্তমান এমপি জননেতা জনাব আলহাজ এনামুল হক বাবুল সাহেব সকাল 7টা থেকে বাঘারপাড়া, বসুন্ধিয়া, অভয়নগরের মানুষের জন্য বাসায় বসে থাকে। প্রত্যেকটি অঞ্চলের মানুষ তার কাছে আসে, সুখে দুঃখের কথা বলে। আলহাজ এনামুল হক বাবুল সাহেব এমপি হওয়ার পরে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব সকল ভেদাভেদ ভুলে একটি প্ল্যাটফর্মে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে রাজনৈতিক প্রোগ্রামে। এমপি যখন ক্ষমতা আসলো পরের থেকে আমাদের এখানে আর কোনো চাঁদাবাজি নেই, আমরা এখন তো নিরাপদেই গাড়ি চালাই। আমাদের নওপাড়াকে, নদীকে বাঁচানোর জন্য যে নদীর দুপারে যে দখল হচ্ছে, এই দখলদারিত্ব মুক্ত করে নওপাড়ার নদীকে বাঁচানো উচিত। বসুন্ধী মোড় থেকে ভাঙা গেট পর্যন্ত ধুলার যে পরিবেশ, আমরা 2 সাইডে যে দোকানদারি করি, দোকানদারি করার মতন পরিবেশ নেই। এবং যদি রাস্তার যে কাজ চলছে, কাজের যদি ঠিকমতো যদি পানিও ব্যবহার করতো, তাও আমরা দোকানদারি একটু করতে পারতাম। কিন্তু আমাদের এই দেখার বিষয় নেই, মানে কর্তৃপক্ষের কাছে আমাদের এই আবেদন যে তাড়াতাড়ি এই দ্রুত কাজটা শেষ করে এবং ধুলোবালি থেকে যাতে পরিত্রাণ পায়, সেজন্য আমার আকুল আবেদন রইল। নওপাড়া বেঁচে থাকবে নৌবন্দর থাকলে। সেই কারণেই আমরা আমাদের এমপি মহোদয় আলহাজ এনামুল হক বাবুল সাহেবের কাছে আমাদের বিনীত আবেদন, তিনি যেন এই নদীকে বাঁচিয়ে নদীর খননের কাজটা করে আমাদের নওপাড়াকে বাঁচিয়ে রাখে, শিল্প শহরটাকে বাঁচিয়ে রাখতে পারে। দীর্ঘদিন আপনি নোয়াপাড়া পৌরসভার মেয়র ছিলেন এবং এখন সেই ধারাবাহিকতায় এমপি হলেন। মানুষের পালস কতটা বুঝতে পারলেন এই দীর্ঘ সময়ে? আমার সবচেয়ে বড় সফলতা আমি মনে করি যে আমি প্রত্যেকটা মানুষকে আমার কাছে আসার সুযোগ দিই। আমি তাদের কথা আমি ব্যক্তিগত শুনি, যেটি আমার পক্ষে সমাধান করা সম্ভব হয় সেটা করি, যেটি সম্ভব না হয় তাকে পথ বলে দিই এবং আমি সেটা মাথায় রাখি। যশোর খুলনা রাস্তাটি মেরামত হচ্ছে এবং মেরামতের নামে অনেক কষ্ট হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পরপরই সড়ক জনপথের নির্বাহী পরিচালক ডাকি
এবং তিনি কথা দিয়েছিলেন যে মে মাসের ভিতরে এই সমাধান হবে। দীর্ঘ 6 থেকে 7 দশক ধরে আপনার এলাকার একটি অঞ্চল ভবদহ, সেখানে জলাবদ্ধতা হয়ে থাকে এবং আমরা জানি যে এই জলাবদ্ধতা মুক্ত আন্দোলনের নেতৃত্বে আপনি ছিলেন। এই জলাবদ্ধতা কিভাবে আসলে মুক্ত করা যায়? 1982 সাল থেকে জলাবদ্ধতা, মূলত 1962 সালে এখানে কতগুলো পোল্ডার নির্মাণ করা হয় এবং লবণ পানিকে ঠেকানোর জন্য চাষবাসের জন্য যে স্লুইস গেট করা হয় ভবদার, সেটি পরবর্তীতে 20 বছর পরে সেই স্লুইস গেটটি অকর্মণ্য হিসেবে মানে ঘোষিত হয়েছে। কারণ যে আমাদের যে জোয়ারে পানি আসে ভাটিতে, সেই ভাটির সঙ্গে প্রচুর পরিমাণে পলি হয়। এই পলি হয়ে সেখানকার অনেক খরস্রোতা নদী সব বন্ধ হয়ে গিয়েছে। আমরা বারবার বলেছি যে এই নদীকে না বাঁচালে আমাদের জলাবদ্ধতা যাবে না। ড্রেজিং বড় কথা আমাদের জোয়ার ভাটাকে চালু রাখতে হবে। আমরা ইতিমধ্যে আন্দোলনের মধ্যে দিয়ে একটি কথা বলেছি, নদীকে নাব্যতা এবং নদীর মানে জোয়ার ভাটাকে বাঁচায় রাখতে গেলে টিআরএম পদ্ধতি, জোয়ারাদার পদ্ধতি পালন করতে হবে। আমরা জোয়ারের সময় যে পানিটা আসবে তার সঙ্গে এই যে বলি আসে পলিটাকে একটি বিলে স্থানান্তর করে নদীর নাব্যতা ঠিক রাখবো। আমি আশ্বাস না হলেও আমি বলতে পারি যে আমরা কাজ চলবে এবং কাজ করলে সফলতা আসবে ইনশাল্লাহ। আপনার এলাকায় যে নোয়াপাড়া নদী বন্দর রয়েছে এবং আমরা জানি দেশের বৃহত্তম সারের একটি মোকাম, সেখানে প্রচুর সার সেখান দিয়ে আমদানি হয় এবং সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। কিন্তু এই নদী বন্দরটা আধুনিকরণে আপনি আসলে কি কি করেছেন বা করতে চান? পাশাপাশি ছোট্ট করে একটু বলে রাখি, নদী বন্দরটা হচ্ছে ভৈরব নদের এখানে, সেই নদটা দখল হয়ে যাচ্ছে, দূষণ হচ্ছে, সঠিক সময়ে ড্রেজিং হচ্ছে না। কি করছেন আসলে নৌবন্দর নিয়ে? এই ভৈরব নদটি অতীতে আমাদের অভয়নগর উপজেলার 8টি ইউনিয়নের 4টি ইউনিয়নকে পৃথক করে গেছিল এবং নড়াইলের সাথে সংযোগটা বিচ্ছিন্ন ছিল। আমরা দাবি করেছিলাম যে একটি ব্রিজ হওয়ার দরকার। আমাদের দাবির মুখে আমাদেরই নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 9-10 সালে উনি এই ব্রিজ করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের যে পরিকল্পনাবিদদের যে আমি বলবো যে অর্বাচীনতার জন্য তারা ভবিষ্যৎ না করে সেখানে অনেকগুলো পিলার দিয়ে ব্রিজ করতে পেরেছে এবং এমন জায়গায় পিলারগুলো দিয়েছে যেখানে নদীর বাঁক। এই কারণে আজকে এখানে মানে চর পড়ে যাচ্ছে এবং পলি পড়ে যায়, দুই পাশে চর হয়ে যায়, নদীকে ছোট হয়ে গেছে। এই ছোট যদি আগে আমরা নদীকে সংরক্ষণ না করতে পারি তা আধুনিক করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু এখন ড্রেজিং করতে যে সমস্যা হচ্ছে, ড্রেজিংয়ে মাটি রাখার জায়গা নেই, নদীর পাড়ে কোনো সরকারি জমি নাই। আমাদের মাননীয় জেলা প্রশাসক সাথে কথা বলে এটি সমাধান করার চেষ্টা করেছি এবং করতে পারলে ড্রেজিং করতে হবে। পাশাপাশি যে এই যে আধুনিক নদী বন্দর আপনি বলেন, যেখানে বাকি যে সুযোগ সুবিধা আছে এটা অত্যন্ত চমৎকার। কারণ বাংলাদেশের অন্য নদীবন্দরের সাথে পার্থক্য হচ্ছে, অন্য নদীবন্দরের বিআইডব্লিউ টার্মিনালে মানুষই মাল ওঠানামা করে, কিন্তু এখানে প্রত্যেকটা ব্যক্তি তার জায়গায় তার টার্মিনাল মানে করে নিয়েছে এবং প্রায় ধরেন 8 কিলোমিটার পুরো এলাকায় নদীবন্দর হয়ে গেছে। অতএব এখানে নতুন করে কোনো আধুনিক কথা নেই। একটি বিষয়, সেটা হচ্ছে নদীকে প্রথম নাব্যতা রাখতে হবে। আপনি বলছেন দখলের ব্যাপারে আমরা বারবার বলেছি যে কর্তৃপক্ষকে এই বেদখল করতে হবে, এর কোনো উপায় নেই। একটা অভিযোগ রয়েছে যে নদী বন্দরকে ঘিরে আসলে চাঁদাবাজি হচ্ছে এবং একটি দুর্বৃত্তায়ন চক্র পুরো নদী বন্দরটাকে ঘিরে রেখেছে। আপনি যেহেতু সেই এলাকার এমপি এবং খুব ঐতিহ্যবাহী একটি নদী বন্দর, এই ব্যাপারে আপনার পদক্ষেপটা কি? পাশাপাশি আপনার এলাকায় মাদক কারবারের একটা অভিযোগ বহুদিন ধরে এবং এই মাদক কারবার নিয়ে আপনার একজন অনুসারী ওলিয়া রহমান নামে একজন জনপ্রিয় নেতাও খুন হয়েছেন। সব মিলে আপনি যদি ব্যাখ্যা করেন পুরো বিষয়টা। ধন্যবাদ। আসলে 1980-এর দশকে অথবা 90-এর শুরুতে এই ব্যবসাটি মূলত নদীকেন্দ্রিক ব্যবসাটি খুলনায় ছিল। খুলনায় তখন আপনারা জানেন ইরশাদ নাম শুনেছেন, ইরশাদের অত্যাচারে ব্যবসায়ীরা তখন জায়গা খুঁজছিল। তখন ব্যবসা ছিল মূলত বিদেশ থেকে সিমেন্ট আসতো, এই সিমেন্ট ওঠানামা। আমাদের 2-1 ব্যবসায়ীদের প্রচেষ্টায় সেই ব্যবসায়ীদের আমাদের খুলনা প্রান্তে সামর্থ্য হয় এবং আমরা সেখানে 100% প্রোটেকশন দিয়ে ব্যবসা চালু রাখি। পরবর্তীতে সার ব্যবসাটা এখানে বাংলাদেশের ইম্পোর্টেড সারটা প্রায় 90% এখানে আমদানি হয়। আর আমার এমপি হওয়ার পাশাপাশি আমার একটি অভিজ্ঞতা আছে, আমি প্রথম থেকে এই ব্যবসার সঙ্গে ব্যবসায় সমিতির সঙ্গে জড়িত ছিলাম এবং যত সমস্যা আমি আরও কয়েকজন আমাদের সহকর্মীকে নিয়ে আমরা প্রতিরোধ করেছি। পরবর্তীতে এই নদী দিয়ে, এই নদী বন্দর দিয়ে আপনার বাংলাদেশের এখন কয়লা সবচেয়ে বড় বন্দর। এখন কিছু দুর্বৃত্ত এখানে ঢুকে পড়েছে এবং আমরা প্রশাসনকে বারবার বলেছি, প্রশাসনে মাঝে মাঝে ঠান্ডা মেরে যায়, যার জন্যই হয় না। কিন্তু আমরা ঠান্ডা মেরে যাওয়ার প্রশাসনকে গরম করার জন্যই তো আপনাকে গরম করে আমি এসেছি, কিন্তু এর আগে এটা নিশ্চুপ ছিল। তারা হয়তো অন্য কারো ছত্রছায়ায়, কিন্তু
আমি এ বিষয়ে এসে অত্যন্ত কঠোর ভাষায় আমি তাদের হুঁশিয়ারি দিয়েছি এবং ইনশাল্লাহ এটি আমি ঠেকাতে পারবো। পাশাপাশি মাদকের বিষয়টি আমরা অত্যন্ত আমাদের ক্ষতি করছে এবং মোল্লা ওলিউর রহমান যদি সত্যি কথা আজকে বেঁচে থাকতো তাহলে এই যে চাঁদাবাজিটা হচ্ছে এটা আমরা অনেক প্রতিরোধ করতে পারতাম। সে আমার অত্যন্ত এই ভালো কাজের সবচেয়ে প্রতিক্রিয়া ছিল আজকে। তা আজকে আমরা চেষ্টা করছি, আপনি আশা করি দোয়া করেন, ইনশাল্লাহ পারবো আমরা। আমরা একটু সামনের দিকে তাকাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 2041 সালে স্মার্ট বাংলাদেশ রূপকল্প। স্মার্ট বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের স্মার্ট হয়ে আসলে সেই অংশীদারিত্ব হতে হবে। আপনি আপনার এলাকার মানুষকে স্মার্ট বাংলাদেশের অংশীদার যাতে হতে পারে কিভাবে প্রস্তুত করছেন বা কি কি প্ল্যানিং আছে আসলে? আমরা তো অত্যন্ত আশাবাদী যে মানুষটি আমাদের স্বপ্ন দেখানো শিখিয়েছেন এবং তার প্রতিটি স্বপ্ন আমাদের কার্যকরী হচ্ছে। আমি যেটি মনে করি আজকে স্মার্ট বাংলাদেশ করতে গেলে সবচেয়ে প্রথম তরুণ সমাজকে সামনে এগোতে হবে, তাদের স্মার্ট নাগরিক করতে হবে। নতুন ভোটারদের বেশিরভাগ অংশ আপনার উপর আস্থা রেখেছে, আপনি তাদের বিনিময়ে সেই আস্থার প্রতিদান কিভাবে দিতে চান? আমি দিতে চাই, আমি আশা করি তাদের আস্থা আমার পরে এখনো হারায়নি তারা। আমি ইনশাল্লাহ পারবো, কারণ আমি কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি এবং আমি আমার নিজের চেয়ে তাদের কথা বেশি চিন্তা করি। আজকে সেই জন্যই প্রথম আমাদের স্মার্ট নাগরিক করতে গেলে শিক্ষা এগোতে হবে এবং 2 নম্বর মাদক মুক্ত করতে হবে। বছর 9 আগে যে ঘটনাটি ঘটেছিল হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, আপনারও নিশ্চয়ই মনে আছে। তো আপনি এমপি হওয়ার পর অবস্থা কি আগের মতোই আছে, না বদলেছে, নাকি আপনি বদলানোর চেষ্টা করছেন? এলাকার অবস্থা তো আগের চেয়ে অনেক বদলানোর চেষ্টা হয়েছে এবং ইনশাল্লাহ অনেক বদলাচ্ছে। মানুষের ভিতরে চিন্তা ভাবনা অনেক পার্থক্য হয়েছে। মানুষ তাদের অধিকার সম্পর্কে অত্যন্ত সচেতন হচ্ছে এবং যদি জনগণ অধিকার সম্পর্কে সচেতন হয় সেখানে ভালো কিছু করা সম্ভব হবে। আগে যে সন্ত্রাস চাঁদাবাজির একটি বিষয় ছিল এবং একটু ওপেন ছিল যশোর এলাকায়, সেই জায়গাটা আপনি কি কাজ করছেন আসলে প্রশাসন বা পুলিশ বাহিনীকে সাথে নিয়ে? আমি এই ব্যাপারে পুলিশ বাহিনীকে আজকেও কথা বলেছি, আমি চেষ্টা করছি, এখনও এই যুদ্ধ শেষ হয়নি। যে 2টি উপজেলা রয়েছে আসলে সেখানে কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের কথা মাঝে মাঝেই উঠে আসে। তো কোন্দল নিরসন, যেহেতু আপনি জনপ্রতিনিধি, মানুষের প্রতিনিধি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আপনি সংসদ সদস্য হয়েছেন, সবাইকে একসাথে নিয়েই থাকাই হচ্ছে আপনার কাজ। কি পদক্ষেপ নিয়েছেন আসলে কোন্দলটা জানান? আমি আমার অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমি 2019 সাল থেকে এবং 2002 সাল থেকে আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমি আমার এলাকায় আমরা যত নির্বাচন করেছি গত কয়েক বছর, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং সর্বশেষ জাতীয় পরিষদের নির্বাচন এবং এর আগের জাতীয় পরিষদ নির্বাচনেও যখন 2018 সালে অন্য প্রার্থী ছিলেন, আমরা সবাই একই কাজ করতে পেরেছি। পাশের থানা আমাদের বাগারপাড়া, সেটি যেহেতু কমিটি নাই সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া আর কোনো কমিটি নাই, সেখানে এখনও কোন্দলের ব্যাপারটা সম্পূর্ণ হয়নি। সেখানে আমার চেষ্টা, যেহেতু আমার সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ করার সুযোগ কম, তারপর আমি চেষ্টা করে চিন্তা করি রাজনীতি থেকে এবার একটু মানুষের জীবনমান উন্নয়নে কি কি করছেন এবং কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণে সেই প্রশ্নের উত্তরটা জানতে চাইব। এবার আরেকটি বিষয় আপনার কাছে বলতে চাই, আপনার এলাকায় অভয়নগর এবং বাঘাপাড়ায় উল্লেখ করার মতো কোনো বিনোদন কেন্দ্র বা খেলার মাঠ নেই, তাহলে কি আপনার এলাকার তরুণরা খেলবে না? আপনাকে স্মরণ করতে চাই যে যশোরের অভয়নগর বাংলাদেশে ফুটবলের অত্যন্ত একটি শক্তিশালী অবস্থান রয়েছে এবং বহুবার আমি নিজেও 1982 সালে বৃহত্তর যশোর শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক ছিলাম ক্রীড়া সমিতির কর্তৃক এবং আমি ওখানকার কয়েকবারই আমরা যশোরের চ্যাম্পিয়ন ছিলাম, কিন্তু দুঃখিত আমরা এখানে মাঠ পাই না। আমি আগেও অনেকবার চেষ্টা করেছি, এবারও সংসদের প্রথম কথা বলেছি মাঠের জন্য এবং ইতিমধ্যে মন্ত্রণালয়ের দায়িত্বরত সেই খেলাধুলার প্রতি আপনার পুরনো আন্তরিকতার বহিঃপ্রকাশকে এবার আমরা দেখতে পাবো এবং সবাই আশা করে যে আমি এমপি হয়েছি, খেলার মাঠ হতে হবে, কিন্তু সমস্যা হয়েছে জায়গা নিয়ে। যেমন জায়গা বাছাই নিয়ে এখন নোয়াপাড়া যেহেতু অভয়নগরের যেখানে স্টেডিয়াম হতে পারে সেই জায়গা অনেক মূল্য বেড়ে গেছে, সরকার এটাকে একোশন করে করতে গেলে অনেক টাকা লাগবে, কিন্তু আমি এটা শুরু করেছি এবং বাগারপাড়ায় এখানেও শুরু করেছি। আমি আশা করি 2টো মাঠ হবে, পাশাপাশি আমরা যে বিনোদন অ্যামিউজমেন্ট পার্ক অথবা শিশু পার্ক, এটাও আমি চিন্তা ভাবনা করছি। 2023 সালে অভয়নগরে একটি ইপিজেড এর প্রকল্প একনিকে অনুমোদন হয়েছিল এবং মোটামুটি ধারণা করা হয়েছিল 1.5 লক্ষ মানুষের প্রত্যক্ষভাবে চাকরি হবে। 2023 সালে যে কাজ ছিল, যেমন জমির অধিগ্রহণের একটি লং প্রসেস, 8টি ধারা করতে হয়, তারপরে এ করে তারা ইতিমধ্যে তারা অধিগ্রহণ শেষ করেছে। আপনি আশা করছেন আপনার মেয়াদে ইপিজেড? আমাকে গতকালও কথা হয়েছে যে তারা আগামী 2-3 বছরের মধ্যে এখানে চালু করতে সক্ষম হবে। আমরা ইতিমধ্যে সংসদে কথা বলেছি এবং আমরা দাবি করেছি এখানে একটি আধুনিক হিমাগার হলে
এখানকার কৃষি উৎপাদিত পণ্য, যেটি এখন 3 টাকা যে টমেটো বিক্রি হয়, সেই টমেটো এরপরে 125 টাকা হবে। এটাকে রক্ষণ করতে পারেন, যখন দাম বৃদ্ধি পাবে তখন এটা আমরা আশা করি, এটার পিছনে আমি কাজ করব এবং এটি ইনশাআল্লাহ। আপনার জন্য বেশ কিছু ছোট ছোট প্রশ্ন রয়েছে, আমরা একটু ছোট উত্তর চাইবো আপনার কাছে। প্রথমত হচ্ছে ভোটারের ভালোবাসা নিয়ে জিততে হয়। আপনার নির্বাচনের সময় আপনি এই কথাটি বলেছিলেন, জেতার পর আপনি কি মানুষের মন জয় করতে পেরেছেন কিনা? আমি আলহামদুলিল্লাহ আমি পেরেছি। এনামুল হক বাবুলের আরেকটা পরিচয় আছে, বাবুল ফারাজি নামে এলাকায় পরিচিত, এই রহস্যটা কি? রহস্যটি আমার পিতা, আমাদের যে পারিবারিক উপাধি ফারাজি, আমার পিতা মুকসালি ফারাজি নামে পরিচিত ছিলেন এবং শিক্ষক ছিলেন। আমি সার্টিফিকেটে কোনো আমার ফারাজি লিখতাম না, আমার আব্বা লেখেননি, কিন্তু এখন রাজনৈতিক কারণে যেহেতু আব্বার পুত্র হিসেবে ফারাজি নামটা সবার কাছে পরিচিত। 1969 থেকে 2003 সাল পর্যন্ত লম্বা একটা সময় আপনি রাজনীতি করে যাচ্ছেন, এখনো করছেন। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি কি সফল নেতা নাকি নেতা হওয়ার চেষ্টা করছেন? আমি সফল কর্মী মনে করি। আমি সফল কর্মী। রাজনীতিবিদ যদি না হতেন তাহলে কি করতেন জীবনে? কিছু তো অনেক কিছু হতে পারতাম। কিছু কি স্বপ্ন ছিল, একটা স্বপ্ন যদি? না, আমার ওই রকম কোনো স্বপ্ন, রাজনীতি করার স্বপ্ন সবসময় ছিল। আপনি জনগণের নাকি জনগণ আপনার, কি মনে হয়? আমি জনগণের। আপনি জনগণের। আপনার রাজনীতি, আপনার ব্যবসা, মানুষের সেবা এবং দীর্ঘ পারিবারিক একটি রাজনৈতিক আবহ সব মিলে আপনাকে যদি জীবনের রেজাল্ট সাজাতে বলা হয় তাহলে কি আপনি সফল বলবেন নিজেকে? আলহামদুলিল্লাহ সফল। প্রত্যেক এলাকার নামে কিছু নাম থাকে, কিছু বদনামও থাকে, তেমনি যশোরও এর আলাদা নয়। কেউ কেউ যশোরকে নিয়ে খুব সুনাম করেন, কেউ কেউ বদনামও করেন। আপনাকে যদি বলতে বলা হয় আপনি কিভাবে বলবেন আপনার এলাকাকে? না, আমি বলি যে একটা এলাকার জন্য, এটা সব মানুষের জন্য সব কিছুর মধ্যে ভালো মন্দ সব কিছু থাকে। আমি সেই ভালো মন্দ মিশাই আমার এলাকা, এবং আমি এলাকা নিয়ে অবশ্যই গর্ব করি। আমি এই যে মানুষের এত ভালোবাসা, আপনার প্রতি আস্থা এবং ভোট দিয়ে আপনার প্রতি সরাসরি সমর্থন, যারা আপনাকে সমর্থন দিলেন তাদের প্রতি অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে যদি আপনার কোনো বক্তব্য থাকে। ধন্যবাদ। আসলে প্রিয় ভোটার, সম্মানিত ভোটারবৃন্দ, যশোর 4 নির্বাচনী এলাকার গত 7ই জানুয়ারি আপনারা আমাকে বিপুলভাবে সমর্থন করে ভালোবেসে আজকে দ্বাদশ সংসদ নির্বাচনে এখানে সদস্য নির্বাচিত করেছেন। আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আসলে আপনাদের মধ্যে যে ভালোবাসা দেখেছি, যে আকাঙ্ক্ষা দেখেছি, এই ঋণ কখনো আমার পক্ষে শোধ করা সম্ভব নয়। আমি চেষ্টা করব যে আপনারা যে ভালোবাসা দিয়ে আমাকে এখানে এনেছেন, আল্লাহ এখানে এনেছেন, আমি সর্বোত্তম চেষ্টা করে আপনাদের সে ভালোবাসার পূরণ করার চেষ্টা করব। আপনারা আমাকে সহায়তা করবেন। আর সবচেয়ে বড় কথা, আমি সব জায়গায় বলেছি যে মাদকের বিরুদ্ধে আমাদের সবাই নিজস্বভাবে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। কারণ মাদক আমাদের স্মার্ট বাংলাদেশ গঠনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আমরা স্মার্ট নাগরিক চাই, সেই স্মার্ট নাগরিক তৈরি করতে গেলে আমাদের মাদককে পরিত্যাগ করতে হবে। এবং আজকে আসুন আমরা সব ভেদাভেদ ভুলে, যেমন শেখ হাসিনা আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নের বাস্তবায়ন করার জন্য অভয়নগর বাগারপাড়ার যে উন্নয়ন, সেই উন্নয়ন, বিশেষ করে এখানে অর্থনৈতিক উন্নয়নের যে অবারিত দ্বার খুলে গেছে, সেটাকে আমরা সবাই কাজে লাগাই এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন। জয় বাংলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝেও আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের কর্তৃপক্ষকে এবং আপনাদের চ্যানেল 24-এর কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ যে আমাকে এখানে সুযোগ দিয়েছেন। দর্শক, আপনারা দেখছিলেন আজকের আয়োজন। আজকের আয়োজনে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর 4 আসনের সংসদ সদস্য জনাব এনামুল হক বাবুল। বিভিন্ন বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলছিলাম, তার স্বপ্নের কথা জানতে চাইলাম, তার কাজের কথা জানতে চাইলাম এবং তার এলাকার মানুষের কথা আমরা শুনেছি। আগামী পর্বে আবারও কোনো নতুন জনপ্রতিনিধি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।